স্বর্গ সুখের সংসার ছিল আমার, বাট হুট করেই পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি রূপা, চলেন আমার গল্পটা আজকে আপনাদেরকে শোনাই। ছোটোবেলা থেকে বেড়ে ওঠা খুব সুন্দরভাবে, ফ্যামিলির একমাত্র মেয়ে, 2 ভাইয়ের 1 বোন, আমি খুব আদরের। তো বাবা মার ফাইন্যান্সিয়াল কন্ডিশন মোটামুটি মধ্যবিত্ত পরিবারের, খেয়ে পড়ে ভালো আছি। মানে কোনো অভাব, কষ্ট, অনটন বা দুঃখ কোনো কিছুই জীবনে ছোটোবেলা থেকে দেখি নাই। সবাই খুব আদর করছে, বড় হয়েছে, পড়ালেখা করছি, সুন্দরভাবে জীবনটা কাটতেছিল। তো এইচএসসি পরীক্ষা দিলাম। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের বংশের মধ্যে আর কি একটা নিয়মের মতো হয়ে গেছে যে মেয়েরা এসএসসির পরে যেহেতু ছোট থাকে, এইচএসসির পরে আমাদের সব চাচাতো বোন যারা আছে, ফুফাতো ভাই বোন আছে, সবার দেখি যে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমাদের বিয়ে দিয়ে দেয় মেয়েদের। তো ওই সুবাদে আমার এইচএসসির পরেও আমার জন্য বলা হলো ছেলে দেখার কথা। তো আমার বাবা সবাইকে বলে দিল যে আমাকে বিয়ে দেবে। তখন সবাই থাকে না যে বলে যে আমার মেয়েটাকে বিয়ে দেবো, ভালো একটা ছেলে দেখো, এরকম সবাই দেখতেছে। তো এই 2-1 দিন, 5-10 দিন পর পর আমাকে দেখতে আসতেছে। তো কারো আমাকে পছন্দ হচ্ছে, আমাদের পছন্দ হচ্ছে না, এরকমভাবে মিল হচ্ছিল না। তো প্রায় 4-5 মাস হয়ে যাওয়ার পরে আমি বাবাকে খুব সাহস করে বললাম যে বাবা, আমি ভার্সিটিতে ভর্তি হইতে চাই। যেহেতু বিয়ে হচ্ছে না সেটা তো আর বাবাকে বলতে পারতেছে না। তো বাবাকে বললাম যে আমি ভর্তি হইতে চাই। তো মাকে বুঝায় বললাম যে বিয়ে হইলে তখন আর পড়বো না, বাট যতদিন না হয় ততদিন তো আমি পড়তে পারি, বাসায় বসে থেকে কি করব। তখন আমার কোনো অভিযোগ ছিল না যে আমাকে কেন বিয়ে দিবে বাবা মা বাসা থেকে বিয়ে দিবে, এটাই তো নিয়ম করা, এরকমই জানতাম। তারপরে বাবা রাজি হইলো, আমাকে ভাইরা আবার বুঝাইলো। আমার ভাইরা বড়, আমি সবার ছোট। তো ভাইরা বাবাকে অনেক বুঝাইলো। বুঝানোর পরে আমাদের ঢাকাতেই আমি ভার্সিটিতে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে তো পড়াশোনা করতেছি। 7-8 মাসের মাথায় আমাকে এক জায়গা থেকে দেখতে আসলো। তো আমাকে যারা দেখতে আসছে তাদের বাড়ি নরসিংদীতে। তো ঢাকার বাইরে, ঢাকা থেকে নরসিংদী দূরত্ব তো প্রায় 3-4 ঘন্টার, প্রায় 3 ঘন্টার মতো দূরত্ব। তো এটা শুনে আমার বাবা প্রথমে তো না, নরসিংদীর ছেলেকে আমাকে দেখাবেই না। তারপরে আবার যখন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শুনলো যে ওনারা 3 বোনের একমাত্র ভাই, ওনার বোনরা 3 জনের বিয়ে হয়ে গেছে, ভাই আনম্যারিড আছে, আর বাবা মা, খুব ছোট সংসার। যদি আমার বিয়ে হয় তাহলে আমি আর ওনার বাবা মা, এই 3 জনের সংসার। তো ওনাদের 3 তলা ফাউন্ডেশন দেওয়া বাড়ি, 2 তলা কমপ্লিট করা। ওনার বাবা কোনো কাজ করে না, ওনার ছেলে মালয়েশিয়া থাকেন। এরকম ওনাদের ফ্যামিলির অবস্থা। তো এটা জানার পরে তো আমার মায়ের খুব পছন্দ হয়েছে যে ছোট সংসার দেখে, কারণ আমাদের খুব বড় সংসার ছিল। মা সারা জীবনে এই ঝামেলা পোষাইছে, কারণ আমার বাবারা 4 ভাই, 3 ফুপু, খুব বড় ফ্যামিলি না। এগুলো মার কথা আমার মেয়েকে খুব ছোট পরিবারে বিয়ে দেব। তো মা বোঝানোর পরে বাবাও রাজি হয়ে যায়। তারপরে তাদেরকে আসতে বলা হলো, আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে, যে ওদের আসতে বলো, ওরা দেখে যাক আইসা। তো ওনারা আসার পরে তো ওনারা দেখতে এসে আমাকে পছন্দ হয়ে গেছে। তখন ওনার ছেলের সাথে ভিডিও কলে আমার বাবার সাথে কথা বলাই দিল। বাবা দেখলো, আমার ভাইরা দেখলো। তো ছেলে তো আগেই আসার পরে ছবি দেখাইছে, আমি দেখছি মোটামুটি চলে, ওইরকমভাবে যে খুব সুন্দর তাও না, আবার যে খুব খারাপ তাও না, ঠিক আছে। আর যেহেতু বাবা মায়ের পছন্দ হইলে আমার পছন্দ, এখানে আমার বেশি কোনো কথা নাই। তো তারপরে ওইখানেই পছন্দ হয়ে গেল। তারা ওই দিন দেখতে এসে আমাকে একটা আংটি পরায় দিয়ে গেল। আচ্ছা, তো এই পর্যন্ত চলে গেল। তারপরে তারা ফোনে বাবার সাথে কথা বললো যে ভাই, আমরা কাবিনটা করে রাখি, আমার ছেলে তো এখন আসতে পারতেছে না। তো ফোনের মধ্যে যে বিয়ে পড়ায় না, এরকম বললো যে ফোনের মধ্যে আমরা বিয়ে পড়ায় রাখি, ও আসতে পারতেছে না, আসলে তারপরে আমরা বড় করে অনুষ্ঠান করে মেয়ে উঠাই নিব। আচ্ছা ঠিক আছে বাবা। তারপরে বললো যে ঠিক আছে, তাহলে যেটা ভালো মনে হয়। তো আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম তোমরা যেটা ভালো বোঝো। তারপরে ছেলে আমাদের একটা শুক্রবারে ডেট ফিক্সড করা হলো। ওই দিন কাবিনটা হয়ে গেল ফোনের মধ্যে। ওই দেশে ওনার যে ফ্রেন্ডরা ছিল ওনাদের নিয়ে ফোনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। তো বিয়ের আগ অবধি তার সাথে আমার বেশি, মাঝখানে 15 দিন সময় ছিল। এই 15 দিনে তার সাথে আমার আর কোনো কথা হয় নাই। তো বিয়ের পরে তার বোন তার নাম্বারটা আমাকে দিয়ে গেল, এবং যেদিন আমাদের বিয়ে হইলো আমার যে শপিং করে দিয়ে গেছে, ওগুলোর সাথে আমাকে একটা ফোন দিয়ে গেল যে ভাইয়ের সাথে কথা বলবো না। তো আমার ফোন ছিল আগে থেকে, তারপর তারা আবার আমাকে একটা ফোন দিয়ে গেল, আর টুকটাক কিছু জুয়েলারি দিছে, যেহেতু পরবর্তীতে আবার অনুষ্ঠান করে বিয়েটা করানো হবে। তারপরে আমি ওই ফোনে তার সাথে কথা বললাম। ওই দিন থেকেই তার সাথে কথা বলা। তো ভালোই কথা বলতেছি। তো তখন সে আমাকে বলল যে তুমি করো, পড়াশোনাটা কন্টিনিউ করো,
আমি তো আসতে হয়তো বা 1 বছর সময় লাগবে, এর মাঝে তুমি আজাইরা বসে থেকে কি করবা, তুমি পড়াশোনা করতে থাকো, তোমার খুশি, তোমার যদি ভালো লাগে এই বাড়িতে থাকো, না ভালো লাগলে আমাদের বাড়িতে চলে যেতে পারো। কিন্তু আমার শাশুড়ির কথা ছিল যে না, আমার বউ আমাদের বাড়িতে চলে আসবে। তো তাদের বাড়িতে চলে গেলে আমার তো ভার্সিটিতে ক্লাস করতে কষ্ট হবে, যেহেতু ঢাকাতে বা নরসিংদী থেকে এসে তো আর সম্ভব না। তো আমার বাবা বলল যে ঠিক আছে, এখানে থাকতে থাক, তো পরে আসবে না, পরে তুলে নিলে তখন হচ্ছে ওখানে থাকবে না, শুধু এসে ভার্সিটিতে পরীক্ষা দিয়ে যাবে, এরকম কিছু একটা মানে বললো। বলার পরে তখন হচ্ছে তারা রাজি হইলো যে ঠিক আছে। তো আমি হচ্ছে যখন বন্ধ থাকতো বা মানে ছুটির সময়গুলোতে আমার শ্বশুর বাড়িতে থাকতাম, বা মাঝে মাঝে 15-20 দিন পর পর গিয়ে 1 দিন 2 দিন থেকে আসতাম, ওইখানে গিয়ে থাকতাম। এখন আমার হাজব্যান্ডের সাথে আমার সামনাসামনি দেখা হয়নি। তারপরে 1.5 বছর পরে আমার হাজব্যান্ড হচ্ছে দেশে আসলো। আসার পরে আমাদের আবার অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দেয়া হলো। আমার বাবার বাড়ি থেকে আমাকে মানে রুমের এসি থেকে ধরে আমার মানে রান্নাঘরের পাতিল পর্যন্ত এভরিথিং আমার বাবা মা দিয়ে দিছে। তো তারাও মানে আমাকে সব কিছু পাঁচটা পুরা দিয়ে নিছে এবং খুব আদর যত্ন করে নিছে। এই যে 1.5 বছরের একটা সম্পর্ক ছিল স্বামীর সাথে, শ্বশুর বাড়িতে যাওয়া আসা, কোথাও কোনো অভিযোগের জায়গা ছিল না। তারাও আমাকে খুব ভালোবাসতো, আর আমারও তাদেরকে ভীষণ ভালোই লাগতো। তো বিয়ে হইলো, বিয়ের পরে তো শ্বশুরবাড়ি আমাকে নিয়ে যাওয়া হইলো। তো হাজব্যান্ড যে 2 মাস ছিল, ও 1.5 মাসের ছুটিতে আসছিল, ওই 1.5 মাস হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে থাকলাম। তো ওইখানে সবাই আমাকে জাস্ট বলে না যে প্রিন্সেস ট্রিটমেন্ট দিত, সবাই এত ভালোবাসতো। মানে আমার ননাসটা সবাই যে ছোট ভাইয়ের বউ, মানে বোনের মতো সবাই দেখতো। আমার শাশুড়ি কোনো কাজ করতে দিত না, যে তুমি কি কাজ করবা, ছোট মানুষ তুমি দেখো, পরে কইরো, একদিন তো সংসার তোমাকেই সামলাইতে হবে, খুবই ভালোবাসতো। তো আমার কাছেও খুব ভালো লাগতো, প্লাস আমার বাবা মা খুব খুশি ছিল যে মেয়েটা ভালো ঘরে বিয়ে হয়েছে। তো সব কিছু মিলেমিশে খুব সুন্দর আমার সময় কাটতে লাগলো। তো যেহেতু আমি পড়াশোনা করতেছিলাম, এটা আমার আর আমার হাজব্যান্ডের একটা মিউচুয়াল ডিসিশন ছিল যে আমরা হচ্ছে বাচ্চা কাচ্চাটা নিব না। ও বললো যে আমি তো আবার চলে যাব, তার চেয়ে বরং তুমি পড়াশোনাটা কমপ্লিট করো। ও ভীষণ শিক্ষিত, তো ও বাংলাদেশে পড়াশোনা করে গেছে, ওইখানে গিয়ে আবার মালয়েশিয়া গিয়ে পড়াশোনা করছে, তারপরে ওইখানে চাকরি করতেছে। তো ও বলতেছে যে পড়াশোনাটা করো, কী দরকার, মাত্র বিয়ে হইলে এখনই বাচ্চা কাচ্চা নেয়ার। তো ওই দুজনের মানে বুঝে আমরা হচ্ছে আর ওই সময়টাতে, যেই সময় ও ছিল তখন আর বাচ্চা কাচ্চা না নেওয়ার চিন্তা ভাবনা করলাম, ও চলে গেল। তারপরে আমি আমার মতো আবার বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলেমিশে থাকতে থাকলাম। তো এইবার ও যাওয়ার পরে ওর সাথে আমার ফোনে কথা হয়, এভাবে মানে চলতে থাকলো। তো সে দ্বিতীয়বার ও যখন আসলো সেটা হলো প্রায় 3 বছর 2-3 মাস পরে। মানে ওর একটা টার্গেট ছিল যে আমার পড়াশোনা একবারে শেষ হয়ে যাবে, তারপরেও আসবে, এর আগেও আর আসবে না। আচ্ছা, তো এর মাঝে হচ্ছে ফোনে আমাদের কথা হচ্ছে, আর কোনো কিছু না। তো যখন আমার পরীক্ষা শেষ হওয়ারও 1 বছর চলে গেছে, ও আসতে পারে নাই, চাকরি করতো ওইখান থেকে। মানে ও একটু বেশি ছুটি নিতে চাইতেছিল, ওইটার জন্য যে কোনো একটা সমস্যা হচ্ছিল, যাই সব কিছু মিলেমিশে তখন হচ্ছে ও আসলো। তো আসার পরে ও তখন আসছে আমার 3.5 বছর পরে। টোটালি আমার বিয়ের তখন প্রায় 5 বছর বয়স, ওই সময়টাতে ও আসলো। আসার পরে তখন হচ্ছে আমরা দুজন ডিসিশন নিলাম যে ঠিক আছে, এবার আমরা একটা বাচ্চা কাচ্চা নিই। তখন ও 3 মাসের ছুটিতে আসছে। তো 3 মাসের ছুটিতে আসার পরে তখন প্রথম মানে ও বাংলাদেশে থাকাকালীন সময়তে আমি কনসিভ করিনি। ও চলে যাওয়ার 15 দিন পরে আমি টেস্ট করার পরে জানতে পারলাম যে আমি কনসিভ করছি। তো তখন সবাই খুশি, আমার বাবার বাড়ি থেকেও সবাই খুশি, ওর শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ির সবাই খুশি যে একমাত্র ছেলের। তো আমার শাশুড়ি সবসময় চাইতো আমার যাতে একটা ছেলে হয়, যেহেতু তার প্রথমে 3টা মেয়ে। সে বলতো যে ছেলে বড় হইলে বাবা মার থাকে না চিন্তা ভাবনা গ্রামের মানুষজনের, তো তারা ওইরকম হচ্ছে বলতো। তো আমি মানে আমার যখন এত সুন্দর ছিল আমার প্রেগনেন্সি পিরিয়ডটা, আমি যখন মানুষের দুঃখের গল্প শুনি তখন মানে আমার কাছে খুব অবাক লাগে, মানুষের সাথে এগুলোও হয়। আমার শাশুড়ি মানে আমার পাটা প্রচুর ফুলে গেছিলো যখন হচ্ছে আমার শেষের দিকটা প্রেগনেন্সির। তখন আমার শাশুড়ি বসে বসে আমার পায়ের মধ্যে তেল ম্যাসাজ করে দিত। তখন আর আমি আমার পরীক্ষার পরে আমার শ্বশুর বাড়িতেই থাকতাম, আমার বাবার বাড়িতে আর আসি নাই। মানে আমার ননদরা এই চুল বেঁধে দেওয়া, মানে এত পরিমাণে আমাকে যত্ন করছে, জাস্ট কি বলবো। তো ওইখান থেকে আমি তো খুব সুন্দরভাবেই ছিলাম। তারপরে আমার একটা ছেলেবাবু হইল। ছেলেবাবু হওয়ার পর ঢাকাতে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি শেষে। আমার শাশুড়ি অনেক না করছে, তুই ওখানে যাইস না, এখানেই থাক। তারপরে আমি বলছি যে আমার মা বলছে যে আমার মেয়ের প্রথম বাচ্চা, এটা তো নানি বাড়ি হয়, এরকম একটা রিচুয়াল আছে আমাদের। যাই হোক, তারপরে হচ্ছে চলে আসলাম বাবার বাড়ি, ছেলে হইলো। ওর বাবা ওইদিকে প্রচুর খুশি, সবাই মানে ভীষণ সুন্দর, সব কিছু খুব ভালো চলতেছে। আমার শাশুড়ি তো মানে সাথে সাথে ওনার হাতের যেই রুলই ছিল সেটা খুলে হসপিটালে আমাকে পড়াই দিছে, বলতেছে যে ছেলে হয়েছে, এত খুশি হয়েছে।
তো সব কিছু মিলেমিশে খুব সুন্দর চলতেছে। তো ছেলে হওয়ার পরে 5 মাস পরে আমার হাজব্যান্ড যেখানে 2 বছর 3 বছর চলে যায় আসে না, সেই জায়গায় ওই ছেলে হওয়ার পরে ছেলের যখন 5 মাস বয়স তখন সে আবার বাংলাদেশে চলে আসলো ছেলেকে দেখার জন্য মাত্র 18 দিনের ছুটিতে। তো 18 দিন সে ছেলেকে দেখে চলে গেল। তো যখন সে ছেলেকে দেখতে আসলো তখন হচ্ছে 18 দিনের ছুটিতে তো আসছে, আমি তো আমার বাবার বাড়িতে, এখন সে তো আর আমার বাবার বাড়ি প্রতিদিন থাকে না, সে হচ্ছে তাদের বাড়িতে নাই, সে কোথাও একটা গেছে। মানে তার মা আমাকে ফোন দিছে যে ওনার ছেলের কথা জিজ্ঞেস করতে যে কোথায়। আমি বললাম যে ও তো আমাদের বাসায় নাই, ও তো কালকেই চলে গেছে। তো আমার শাশুড়ি বলতেছে যে ও তো বাসায়ও আসে নাই, কই গেছে কে জানে। তো ফোন দিল, বললো যে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় ফরিদপুর আসছি। ফাইন, ভালো কথা, ফ্রেন্ডের বাসায় যাইতেই পারে। তো ওদের বললো যে ওদের জন্য যে জিনিসপত্র পাঠাইছে ওদের দিয়ে আসার জন্য ওর ফ্যামিলির সাথে দেখা করতে গেছি। আচ্ছা, তো ফ্রেন্ড যেহেতু মালয়েশিয়াতে, ফ্রেন্ডের ফ্যামিলির সাথে দেখা করতে গিয়ে সেখানে কি কেউ 2 দিন 3 দিন থাকবে? সে 4 দিন পরে ওইখান থেকে আসলো। তো 18 দিনের মধ্যে সে 4 দিন ওখানে থাকলো, বাকি আমাদের বাড়িতে নরসিংদীতে মিলেমিশে থেকে সে চলে গেল। তো এখানে তো যেখানে আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে, এত প্যাম্পার করতেছে, এখানে সন্দেহের কোনো রাস্তাই নাই। তখন আমি হচ্ছে তাকে আর কি সন্দেহ করবো, ঠিক আছে বন্ধুর বাড়িতে গেছে তো, তারপরে সে চলে গেল মালয়েশিয়াতে, আবার হচ্ছে জীবনের মতো চলছে সব কিছু। আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম আমার বাচ্চার যখন 3 মাস হইলো তখন। তো সবাই খুব আদর যত্ন করতেছে। তো আমি আর পড়াশোনা নিয়ে ওরকমভাবে চিন্তা ভাবনা করি না যে চাকরি টাকরি তো আর করবো না, আর পড়াশোনা করে কি করব। তখন হচ্ছে সংসার সামলাইতেছি, রান্নাবাড়া করে আমি সব কিছু, মানে আমি পুরো পাকা বউ হয়ে গেছি, আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে থাকে সারাক্ষণ। এভাবেই আমার চলতেছে। তো আমার বাচ্চাটার যখন 1-1.5 বছর বয়স তখন ও ডাকতে শেখে, মানে ওর বাবাকে ডাকে। তখন আমি ওর বাবাকে বললাম যে তুমি আসো, সমস্যা কি, ওকে একটু দেখে যাও। তখন বলতেছে যে না আমি আসতে পারবো না, এবছরের ছুটি, ওদের একটা বাৎসরিক ছুটি থাকে, মানে সপ্তাহে 1 দিন করে ওই ছুটিটা থাকে, ওই ছুটিটা যদি সে না কাটায় বছর শেষে সে 15-16 দিনের একটা ছুটি পায়। তো আমি বললাম 15-16 দিনের জন্যই আসো, অন্তত পক্ষে ছেলে দেখুক। এখন তো ছেলে বড় হয়েছে, ছোটোবেলা আসছিল তখন ছেলে ছোটো ছিল, সে তো তেমন কিছু বুঝতো না, এখন তো তোমাকে চিনবে দেখলে। তো সে বললো না আমি আসবো না। ফাইন, এরপরেই মানে এই বললো যে আসবো না, এর হচ্ছে 2-3 মাস পরে হুট করে তাকে হচ্ছে ফোন দিলে সে রিসিভ করে না। এখন ফোন দিলে রিসিভ করে না, বলে যে তারপর আবার সে আমাকে ফোন দেয়, অনেকক্ষণ পরে সে ফোন দেয়, বলে আমি হচ্ছে একটু ব্যস্ত হচ্ছি বা একটু কাজের প্রেশার। তো গত 5-6 বছর 7 বছর ধরে একটা মানুষকে দেখতেছি, তার কাজের প্রেশারটা কি সেটা সম্বন্ধে আমার তো একটু আইডিয়া হয়ে গেছে। কাজ তো সে সেম কাজই করে, তাহলে হুট করে তার এই মানে পরিবর্তনটা কেন? তো আমি তাকে বারবার জিজ্ঞেস করতাম এত কাজ কিসের, তুমি কথা বলো না, আমি এখন মোটা হয়ে গেছি, বা বাবু হওয়ার জন্য হয়তো তুমি আমাকে পছন্দ করো না, মানে আমি এগুলো বলতাম। তখন ও বলতো যে আরে না এরকম কিছুই না, আমি হচ্ছে কাজে খুব ব্যস্ত হয়ে গেছি। ও আমাকে বুঝাইতো যে ছেলে হয়েছে, এখন বেশি টাকার প্রয়োজন, আমাদের আরও বেশি কাজ করতে হবে, ছেলের ভবিষ্যৎ আছে, এগুলো বুঝাইতো, আমি এগুলো বুঝতাম। তো ওই মুহূর্তটাতে যখন ওই যে আমার সাথে ফোন রিসিভ করতো না, তখনও বাংলাদেশে, বাট আমি এটা আমাকেও জানতে দেয় না। তো আগের সময়টাতে ছিল যখন আমরা ফোনে কথা বলতাম, তখন কিন্তু নাম্বারের দেখার একটা ব্যাপার ছিল যে ও যখন বাংলাদেশে আসবে ওর বাংলাদেশের নাম্বারটা অ্যাক্টিভ হবে। বাট এরকম তো এখন আর দেখার সুযোগ নেই, কথা হয় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। তো সে কোথায় আছে সেটা আর আমি বুঝতে পারি নাই। তো সে হচ্ছে ওই 16 দিনের ছুটিটা সে বাংলাদেশে থেকে গেছে। 16 দিন পরে সে যখন আবার মালয়েশিয়াতে গেল তখন সব কিছু নর্মাল, আমাদের কথাবার্তা সব কিছু আবার আগের মতো চলতেছে, কোনো সমস্যা নাই। তো আমি বললাম যে এতদিন মানে আমার জিনিসটা এরকম ছিল যে চোখে পড়ার মতো, যেমন রাত্রে সে আমার সাথে 16 দিন একদিনও কথা বলে না, এছাড়া সবসময় আমরা রাত্রে কথা বলি 3 ঘন্টা 4 ঘন্টা করে। তো সেই জায়গায় সে এই 16 দিনে সে একটা রাত আমার সাথে কথা বলে নেয়। তার মানে কি, সে হয়তো বা অন্য কোথাও ব্যস্ত ছিল বা এরকম, মানে আমার মনে নানান আজে বাজে চিন্তা আসতেছিল যে সে কি অন্য কাউকে পছন্দ করে। তো তারপরে দেখলাম যে 16 দিন পরে সে আবার নর্মাল হয়ে গেছে, এখন সে আবার আমার সাথে কথা টথা বলতেছে। তো এখন তো আর সন্দেহ করার কোনো রাস্তা নাই। যাই হোক, তো এভাবে চলার পরে এভাবে 2 বছর চলে গেল। আমার ছেলের তখন 3.5 বছর বয়স। তখন আমি বলতেছে যে এত দিন হয়ে গেছে, তুমি দেশে আসো না কেন? বলতেছে হ্যাঁ আমি দেশে আসবো, দেখতেছি, মানে জাস্ট ঘুরে ফিরে সে দেশে আসবো। ওইদিকে সে কিন্তু আরও একবার বাংলাদেশে এসে গেছে, তার প্রতি বছরের যে 16 দিনের ছুটিটা সে এসে বাংলাদেশে কাটাইতেছে, মাঝখানে 2 বার সে বাংলাদেশে এসে গেছে, অথচ আমাদের বাড়িতে আসেনি, বা বাবা মায়ের সাথেও দেখা করেনি, আমার সাথেও দেখা করেনি, বাচ্চার সাথেও না। সে চলে গেছে আবার মালয়েশিয়াতে। তো যখন হচ্ছে 3.5 বছর হয়ে গেল আমার ছেলের বয়স, তারপরে ছেলেকে স্কুলে দিব, তো মানে খুব বলতেছিলাম, আস্তে আস্তে হুট করে একদিন আমার এক মামা শ্বশুরের ছেলে
ও আমাকে মানে ও আমাদের বাসায় আসছে, ও তেমন আমাদের বাসায় আসে না, বাট আমাদের মানে কথাবার্তা হয়, দেবর যেহেতু এরকমভাবে একটা দুষ্টামের সম্পর্ক আছে। তো ও হচ্ছে একদিন আমাকে বাসায় এসে বলতেছে, ভাবি তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিকে আসো। তো আমি গেলাম একা, আমার শ্বশুর শাশুড়ির কাছে আমার বাচ্চাটাকে রেখে। তখন আমাকে ও হচ্ছে একটা মেয়ের আইডি দেখাইলো, যে দেখো এই মেয়েটার সাথে ভাইয়ের ছবি। তো মেয়েটার সাথে দেখলাম আমার হাজব্যান্ডের ছবি পোস্ট করা। তো আমি হচ্ছে ওই মেয়েটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। তো মেয়েটা তো হয়তো বা আমার মানে প্রোফাইল পিকচার দেওয়া ছিল, হয়তো বা মেয়েটা জানে যে আমি হচ্ছে ওনার ওয়াইফ, এই কারণে হয়তো অনেক দিন হয়ে গেছে মানে অ্যাকসেপ্ট করে না। তখন হচ্ছে আমার যে দেবর ছিল ওর সাথে আবার ওই মেয়েটা মানে ফেসবুকে ফ্রেন্ড ছিল। তো ওকে আমি হচ্ছে বললাম, ও হচ্ছে ওই যে ইসে দেখে, যে ওর ভাইয়ের ছবি দেখে ও রিকোয়েস্ট পাঠাইছে, মেয়েটা অ্যাকসেপ্ট করছে, ওই সুবাদে ফ্রেন্ড হয়েছে, আর আগে ছিল না। তখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে আর কিছু জিজ্ঞেস করিনি, আমার কথা ছিল আগে মেয়েটার কাছ থেকে আমি শুনি। তো তখন হচ্ছে আমি ওকে বললাম যে ঠিক আছে, দে তোর ফোনটা দিয়ে আমি মেয়েটার সাথে কথা বলি, বা আমার হয়ে তুই কথা বল, জিজ্ঞেস কর যে ছেলেটা কে। তখন ও হচ্ছে গিয়ে জিজ্ঞেস করলো যে আপু এটা কি আপনার হাজব্যান্ড? তো মেয়েটা বলতেছে যে হ্যাঁ আমার হাজব্যান্ড। তো এটা শোনার পর তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে, কী বলতেছে। তো ওকে আমি ওর কাছ থেকে মানে মেসেঞ্জারে চ্যাট করে জিজ্ঞেস করতেছি যে আপনি কি ম্যারিড, বা এটা আপনার হাজব্যান্ড, বা আপনাদের বিয়ে হয়েছে কত বছর। তখন সে বলতেছে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, 3.5 বছর বয়স আমার বিয়ের। মানে এগুলো শোনার পরে তখন আমি কি বলবো আর কি করব। তখন আমি প্রথমেই হচ্ছে, আমি তো আমার শ্বশুর শাশুড়ির সাথে খুবই ক্লোজ, তারাও আমাকে খুব ভালোবাসে, আমিও তাদের খুব ভালোবাসি। তখন আমি কান্না করতে করতে আমার শাশুড়িকে বলে দিছি যে মা দেখেন, এই যে এই মেয়েটা বলতেছে এটা আপনার ছেলে নাকি এই মেয়েটাকে বিয়ে করছে, আর এই যে মেয়েটার সাথে দেখেন ছবি। তো আমার শাশুড়ি বলতেছে আরে আজাইরা পেঁচাল, এগুলো কী বলো, ফেসবুকে ছবি দিছে মনে হয়, এখনকার দিনে এডিট টিডিট করে কাইটটা লাগাই দিছে, এরকম বলতেছে। এটা হচ্ছে 2022-এর ঘটনা। তখন এরকম বললো যে মনে হয় এডিট করে কাইটটা লাগাই দিছে, এটা আমার ছেলের সাথে হইব না, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। তো ওকে ফোন দিয়ে যাচ্ছে, ও ফোন রিসিভ করে না, হয়তো কাজে ছিল। তো সন্ধ্যার পরে এসেও আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আরেকটা বিয়ে করছো, মানে নর্মালি এটাই জিজ্ঞেস করলাম যে তুমি কি আরেকটা বিয়ে করছো। তখন বলে কী বলো আজে বাজে কথা, আমি বিয়ে করবো কেন। আমি বলি না সত্যি করে বলো, কোনো সমস্যা নেই। বলতেছে যে না আমি কেন বিয়ে করতে যাব, আমার বউ আছে, বাচ্চা আছে, আর আমি তোমাকে ভালোবাসি। মানে সে বুঝাইতেছে যে তুমি আমাকে সন্দেহ করতেছো, মানে উল্টা আমাকে ব্লেম করতেছে যে তুমি কেমন, তুমি আমাকে সন্দেহ করতেছো, তুমি কি কখনো আমার মধ্যে এই ধরনের কিছু দেখছো কি না। তখন আমি বসে বসে হচ্ছে সব জিনিসগুলো যখন মেলাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে বছরে 2বার ওর কাছ থেকে আমি এই জিনিসটা পাইছি। ও 15-16 দিন আমার সাথে কথা বলে নাই। তাহলে কি ওই সময়টা ওই মেয়েটার সাথে ছিল, ওই মেয়েটা মালয়েশিয়া গেছে, আমি এটা ভাবতেছি যে মেয়েটা হয়তো মালয়েশিয়া গেছে, ওইখানে তাদের মানে দেখা সাক্ষাৎ হয়েছে, বাট ও যে বাংলাদেশে এসে আমাদের সাথে দেখা করে নাই, এটা আমার মাথায় আসে নাই। তো অনেক হচ্ছে জিজ্ঞেস করতে করতে তখন তার কাছে সে একদম স্বীকারই করে না। তখন আমি ওই মেয়েটার আর তার ছবিটা পাঠাইলাম। পাঠানোর পরে সে বলল এটা তার বন্ধুর বউ ছিল, যে কি বলো এটাকে, যে জিনিসপত্র দিয়ে আসতে গেছিলো, ওইখানে যাওয়ার পরে ওনার সাথে পরিচয় হয়েছে, ও তখন ছবি তুলছে। বন্ধুর বউর সাথে কে ছবি তোলে, আর সেটা আবার বন্ধুর বউ আমার কাছে দাবি করতেছে তার হাজব্যান্ড। আমি বললাম যে তার সাথে আমি কথা বলছি, সে বলছে তুমি তার হাজব্যান্ড। তখন বললো আরে না এগুলো আজারে পেঁচাল, তুমি এগুলো বিশ্বাস করো না। এখন আমি কিভাবে বিশ্বাস করবো যে ও বলতেছে যে ঠিক ও বিয়েটা করে নাই। তখন আমি আমার যে দেবরটা ছিল ওকে দিয়ে ওই মেয়ের সাথে কথা বলাইলাম। ওই মেয়ে হচ্ছে ওকে ব্লক করে দিছে, এখন তো আর কথা বলার রাস্তাও নাই। তো এই যে জিজ্ঞেস করতেছে সে স্বীকারই করতেছে না। ওই দিক থেকে আমার মনে তো সন্দেহ ঢুকে গেছে। এখন আমি তো তার সাথে আর কথা বলি না, ফোনে কথা বলা একদম বন্ধ করে দিচ্ছি। সারাদিন কান্না করতেছে যে একটা মেয়ে কেন বলবে যেটা আমার হাজব্যান্ড, অযথা তো বলবে না যদি কোনো সম্পর্ক না থেকে থাকে। হাজব্যান্ড না হইলেও তুমি ওই মেয়ের সাথে রিলেশনে আসো, আমার কথা এটাই। তো আমার মানে শ্বশুর শাশুড়ি সবাই জিজ্ঞেস করতেছে, সব কিছু মানে একদম এলোমেলো হয়ে গেছে, কান্নাকাটি বাড়িতে। আপুরা জিজ্ঞেস করতেছে। তখন যে বড় আপুর যে হাজব্যান্ড উনি হচ্ছে একদিন ওকে, মানে এই ঘটনা প্রায় 6 মাস হয়ে গেছে, বাট আমি বিশ্বাস করতে পারতেছি না যে ওই মেয়েটা মিথ্যা কথা বলছে, কারণ আমার কাছে মনে হচ্ছে ও আমাকে ঠকাইছে। তখন আপুর যে হাজব্যান্ড উনি হচ্ছে যে আমি ওকে কথা বলে দেখি, অভয় দিয়ে দিয়ে বলে দেখি। তো উনি বললো যে ঠিক আছে তুমি যদি বিয়ে করে থাকো সমস্যা নাই, সেটা আমাদেরকে জানাও, না জানায় মানুষ 2টা বউ নিয়ে থাকে না, থাকবার সমস্যা কি, ওই বউর এখানে আসে থাকবে। তো সব কিছু বলার পরে দুলাভাই এক পর্যায়ে ওকে ম্যানিপুলেট করতে মানে সক্ষম হয়, এবং ও হচ্ছে বলে দেয় যে হ্যাঁ দুলাভাই এমন এমন মেয়েটার সাথে আমার আগে রিলেশন ছিল, তো মাঝখানে হচ্ছে মেয়েটা আমার সাথে কথা বলে নাই, এই জন্য আমি বিয়ে শাদী করে ফেলছি, সব কিছু ঠিকঠাক করে ফেলছি। এখন পরবর্তীতে ও এসে কান্নাকাটি করতেছে যে ও যার সাথে
মানে ওকে রেখে অন্য একটা ছেলের সাথে রিলেশনে চলে গিয়েছিল। ওই ছেলেটা ওকে ধোকা দিয়ে দিছে, এখন ও কান্নাকাটি করতেছে। এখন ওর প্রতি তো আমি অনেক দুর্বল ছিলাম, এখন ওকে আমি কি করব। এই জন্য আমি এসে যখন ওই যে বেবি হয়েছে আসছে 4 দিন থেকে আসছে, ওখানে গিয়ে ওকে বিয়ে করে রেখে গেছে। মানে এটা কোন ধরনের কথা? তো তোমার তো বউ আছে, বাচ্চা আছে, দুলাভাই হচ্ছে এটা বললো। বলার পরে সে বলতেছে যে বউ বাচ্চা আছে, ঠিক আছে, ওদের জায়গায় ওরা থাকবে, ওর জায়গায় ও থাকবে, আমি ওদেরকেও ভালোবাসি, আর ওকে আমি হচ্ছে মানে সান্ত্বনা দেওয়ার জায়গাটা, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না, তো ওকে আমি কোনোদিন আমার বাড়িতে আনবো না, ও রয়েছে ওর বাবার বাড়িতে থাক, ওভাবেই থাকবে, ওকে আমি খরচ দিয়ে রাখবো। আমার বউ বাচ্চা হিসেবে আমার বাবার মার কাছে বা সমাজের চোখে আমার আমার বউ বাচ্চা আমার বাড়িতে যা আছে রূপাই থাকবে। মানে এটা শোনার পরে কোনো মানুষ কিভাবে মানে সুস্থ থাকতে পারে বা বলতে পারে যে আমার হচ্ছে 2 বউ সে রাখবে আর আমি তার 2 বউয়ের সাথে থাকবো? তো তখন আমি হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে চলে গেলাম, যে না, ওর এই বউ ছাড়তে হবে, নাহলে আমি ওর সাথে সংসার করব না। চলে গেলাম বাবার বাড়িতে। যাওয়ার পরে বাবা মাকে সব কিছু যখন জানাইলাম, সবার মাথায় হাত। আমার ভাইরা তো পারলে ওকে মালয়েশিয়া গিয়ে পিটায়, তো সে দেশে আসে না। এখন তাকে এই যে বলতেছে দেশে আসতে, বাট সে তো দেশে আসে না। তখন হচ্ছে আমি আমার মানে মূল যেটা কাজ ছিল সেটা, তার যে ফোন নাম্বারটা সেটা হচ্ছে মানে বাংলাদেশের ওর একটা সিম আছে, ওই নাম্বারটায় আমি ওকে ফোন দিই। মানে প্রতিদিন একবার ওই নাম্বারটায় ফোন দিই যে ও কি দেশে আসছে। আমার সারাক্ষণ মনে হয় এটা, ওর সাথে আমি আর কোনো কথা বলি না। তো আমার শ্বশুর শাশুড়ি বলছে ও দেশে আসলে তারপরে বসবে, কথা বলবে। এর মাঝে আমার শাশুড়িরা আমাকে অনেকবার নিতে আসছে, আমার ননদের জামাইরা বা ননাসরা, যে ঠিক আছে ও ভুল করছে, করুক, আমরা এটা ঠিক করে দিব। বাট আমি এটা মানতে পারতেছিলাম না। তো আমি আমার বাবার বাড়িতে থেকে গেলাম। আমার জাস্ট কথা ছিল সামনাসামনি ও আমাকে আমার ভুলটা দেখাবে, যে আমার কি দোষ ছিল, কেন ও হচ্ছে আমাকে রেখে অন্যটা বিয়ে করলো। যদি এমন হয়তো যে ওই মেয়েটাকে আগে বিয়ে করছে, তখন আমি আস্তে করে সরে আসতাম ওর পথ থেকে, বাট বিয়ে তো আমাকে আগে করছে, তাহলে ওই মেয়েকে কেন বিয়ে করতে হইলো? তো আমি ওর সাথে সামনাসামনি কথা বলতে চাই, ফোনে আর কোনো কথা নেই। তো কেন জানি আমার মনে হচ্ছিল যে ও বাংলাদেশে আসবে ওই মেয়ের সাথে দেখা করতে, কারণ বছরে ও হচ্ছে একটা ছুটি পায়, ওই ছুটিটা না কাটাইলেও একটা সময় পায়। তো এই চিন্তাটা আমার মাথায় থাকতে থাকতে আমি কনসেপ্ট করার পর তো আমার শাশুড়ির পুরো মানে রূপটাই চেঞ্জ হয়ে গেল। সে এখন আমার সাথে খিটখিটে মেজাজ দেখায়, বাট আমি মনে মনে না এটাতে খুশি ছিলাম যে আপনি না করছেন, দাঁড়ান এখন আমার বাচ্চা হবে, তারপরে দেখবো আপনি কাকে রেখে কাকে আদর করে। ফোন দিলাম যে তোমার ভাইয়ের ফোন বেশি মানে খারাপ কিছু না, এরকম চিন্তা ভাবনা আমার ছিল। বাংলাদেশে কখন আসছেন। তো আমার তখন হাজবেন্ড কাছে চলে গেল। এর মাঝে আমি ওই মেয়ের সম্বন্ধে খোঁজ পরে আমার আমার যতটুকু জানতে যখন পারলাম, মানে আমার প্রেগন্যান্সি সবাইকে 3 মাস জিজ্ঞেস চলে, করে ওই সময়টাতে ওই মেয়ের বাড়ি হচ্ছে ফরিদপুরে, এতটুকু জানতে পারলাম। আর এটা গ্রামের কেন নাম হলো সেটা আমি জানি না। মেয়ের নাম ঠিকানা ডক্টর দেখাইলাম, মেয়ের নাম হচ্ছে বললো যে মেডিসিন দিল, ফেসবুকের নামটা দেখছিলাম। আমার ধারণা ওইটা আমার শাশুড়ি কিছু একটা করছে, জানি না সত্যি। যাই হোক, মেয়ের কাছে গিয়ে তো আমার লাভ নেই। আমার হাজবেন্ড হচ্ছে অপরাধী, সে বিয়ে না করলে তার মেয়ে বিয়ে বসতে পারতো না। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি আপনাদের বাড়িতে থাকতে চাই না, ওর ফোনটা অ্যাক্টিভ। তখন হচ্ছে আমাকে দিয়ে কিন্তু আমি যে প্রেগনেন্ট ছিলাম, আমার এত সমস্যা হইতো, আমার প্রচুর মাথা ঘুরতো, আমি কিছু খেতে পারতাম না। তারপর আমাকে ঘরের সব কাজ করতে হতো। আর কাজ করা নিয়ে আমার কখনো কোনো অভিযোগ ছিল না, ঠিক আছে ঘরের কাজ করবো, তাতে কি, এখানে আসছি। বাট আমাকে দিয়ে করাইতো। আর তার মেয়ে তো এখন, তার মেয়েও কনসেপ্ট বলতে পারে, কারণ সবাই জানে মেয়েকে মানে সে খাট থেকে নামতে গেলে মনে হয় সে ব্যথা পায়, এরকম একটা হয়তো আমি ফোন না মানে আমার যদি না দেখতাম সে আসছে দেশে, হয়তো বা সেটাও বলতো না। তারপরে আসার পরে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। আমার হাজবেন্ড, তো আমি যেহেতু জানি সে কালকে বাড়িতে আসবে, যেতে পারবো না, আর যদি যেতে হয় চলে যাও, আমি তোমাকে বাবা মাকে নিয়ে খরচ দিব না, শ্বশুর বাড়ি থেকে গেলাম, তোমার পড়াশোনার পেছনে খরচ করবো না, মাস্টার্স। আমার ভাইরা বলতেছিল তুই একা যাবি, আমরাও যাবো, চল। এটা বলার পরে তো ভাইরাও গেলাম যে না, এখানে থেকে আমাকে দিয়ে মানে সংসার হবে না, দেখতেছে ওর। তো আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে, সবাই আসছে, মানে একটা পুরো বিচার বসানোর মতো একটা পরিবেশ। তো তখন ওকে সবাই জিজ্ঞেস করার পরে ওই এগুলো জানাইলো যে তাকে ভালোবাসতে, এখন এই মেয়েকে সে কোনোদিনও ছাড়তে পারবে না, যদি আমি না থাকতে চাই সে আমাকে ছেড়ে দিবে। এই কথা শোনার পরে আমার এতটা পরিমাণে ঘেন্না লাগলো নিজের প্রতি। হয়তো আমারই কোনো কমতি আছে, না হলে কেন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ছাড়তে চায়, বাট ওই মেয়েকে ছাড়বে না। আমার একটা বাচ্চা আছে, ওই মেয়ের তো বাচ্চা কাচ্চাও নাই। তো এটা হচ্ছে ওই মেয়ে বলছে, সে ওই মেয়ে যদি আমাকে না ছাড়লে ওই মেয়ে তার সাথে থাকবে না, এরকম বলছে। আর ওই মেয়েকে ছাড়া সে থাকতে পারবে না। কি সুন্দর কথা। তো এরকম অনেক তর্ক বিতর্ক, মানে কথা ঝগড়াঝাটি অনেক কিছু হওয়ার পরে একটা সময় সে চলে যাবে, সে বাড়ি থেকে চলে যেতেছে যে তোমাদের খুশি, আমাকে ডিভোর্স পেপার পাঠাই দিবে, আর যদি আমি থাকতে চাই তার বাড়িতে সারা জীবন থাকতে পারি, কোনো সমস্যা নাই, আর আমি যদি না থাকতে চাই চলে যেতে পারি। কিন্তু ওই মেয়ে এখানে কোনো দিন আসবে না, ওই মেয়ের বাড়িতেই থাকবে, ওইখানে ওই মেয়েকে বাড়িঘর সব কিছু করে দিবে, সে ওই মেয়ের সাথেও থাকবে, আর আমি চাইলে সে আমার কাছে আসতে পারে, থাকতে পারে, আমি চাইলে, বাট সে আমাকে রাখতে চায় না।
যদি এরকম হয়, মানে আমি অসহায়ত্ব দেখাবো, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি আমার শ্বশুরবাড়িতে থাকতে চাই, আমার বাচ্চার মুখের দিকে চেয়ে, তখন সে হচ্ছে আমাকে আমার শ্বশুরবাড়িতে রাখবে। তারপরে আমি হচ্ছে মানে নিজেকে এত পরিমাণ ছোট লাগতেছিল, তখন সবার সামনে আমি মানে ওইখানে বসেই ডিসিশন নিলাম যে আমি ওর সাথে থাকবো না, আমি ওকে ছেড়ে দিব। তা আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনার সাথে থাকতে চাই না, আপনি আপনার ওই বউ নিয়েই থাকেন। তো যত মুখে বলি থাকতে চাই না, বাট ভেতরে তো মানে দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে। এত সুন্দর সংসার ছিল আমার, এত ভালোবাসার মানুষগুলো, শ্বশুর শাশুড়ি, ননদ ননাস, সবার সাথে আমার এত ভালো সম্পর্ক, সবাইকে এত ভালোবাসি। তখন আমার শ্বশুর শাশুড়ি অনেক আমার বাবা মার হাত পায়ে ধরে মানে কান্নাকাটি করলেন যে ভাই নিয়েন নামে, ওকে রেখে যান এখানে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ও বড় বউ, ও তো থাকবেই। কিন্তু আমার বাবা মা হচ্ছে আর বিষয়টা মানতে পারে নাই যে না, আমার মেয়ে কেন হচ্ছে দ্বিতীয় মানে 2 বিয়ের সংসার কেন আমার মেয়ে করবে, আমার মেয়ে তো কোনো দিক দিয়ে ফেলনা না। তো আমার শ্বশুরবাড়িতে আমার ঘরটা ওইরকমভাবেই রইল। আমি আমার জিনিসপত্র টুকটাক যা নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে। ও হচ্ছে যতদিন বাংলাদেশে ছিল, তারপরে ওই মেয়ের কাছে চলে গেছে, যতদিন বাংলাদেশে ছিল, বাংলাদেশে থাকাকালীন ও আমাকে ডিভোর্সটা দিয়ে গেল। তো ডিভোর্সটা এরকম হয়েছে, ও সিগনেচার করে দিয়ে গেছে। আজ অবধি আমি ওই কাগজ মানে কোথাও যায়ও নাই, আমি ওই কাগজে কখনো সইও করি নাই, ওইটা ওইরকমভাবেই পড়ে আছে আমার আলমারিতে। আর ও তো দেশের বাইরে চলে গেছে, এরপরে ও কয়বার আসছে, কোথায় গেছে, কি করছে না করছে কিছুই জানি না। ওর বাবা মাকে টাকা পাঠায়, এমন না যে বাবা মার দায়িত্ব পালন করে না, বাবা মাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা পাঠায়, তাদের খোঁজ খবর নেয়। বাট আমার কাছে ফোন করে মাঝে মাঝে ছেলের সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আমার ছেলের সাথে ওকে আর কখনো কথা বলতে দিই না। কারণ আমি ডিসিশন নিছি আমি আমার ছেলেকে জানাবো যে তোমার বাবা মারা গেছে। আমি চাই না আমার ছেলেকে জানাইতে যে তোমার বাবা আছে বাট আমাদের সাথে থাকে না, সে অন্য কোথাও থাকে। এই জন্য আমি এবং আমার ফ্যামিলি সবাই মিলে ডিসিশন নিয়েছি, এবং এই ডিসিশনের মধ্যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদরা সহ আমাকে সাপোর্ট করছে যে ঠিক আছে তুমি এটা বলো ওকে, এটাই ওর জন্য ভালো হবে। আর যদি কখনো ফিরে আসে তখন আমরা একটা না একটা কিছু বলে ওকে বুঝাই দিব। তো এই তো 2026 সাল চলে আসলো, এই ঘটনার তো প্রায় 3-4 বছর হয়ে গেল। আজ অবধি হচ্ছে সে ফিরে তো এখন অবধি আসে নাই, আর মনে হয় না কোনো দিন আসবে। আমার ছেলে এখন জানে যে ওর বাবা নাই, আর আমার বাবা মা আমাকে বলে অনেক বিয়ে করার জন্য, আমার কেন জানি বিয়ে করতে ইচ্ছে করে না। বড় ভাই মাত্র বিয়ে করলো, ভাবি মাত্র বড় ভাবি সংসারে আসছে। দেখি 2 ভাই বিয়ে করলে হয়তো বাপের বাড়িও থাকবো না, ওইরকমভাবে নিজে চাকরি টাকরি করে বাচ্চাটাকে নিয়ে সারা জীবন পার করে দেওয়ার মতো চিন্তা ভাবনা করে বসে আছি। আর আমার শ্বশুর শাশুড়ির কথা, তারা আসে, তারা আমার ছেলেকে দেখতে আসে, তারা মাসে একবার হলেও আমার বাড়িতে আসে, আমার ননাসরা ফোন করে খোঁজ খবর নেয়, তারা তাদের ভাতিজার সম্পূর্ণ ভরণ পোষণ যেখানে যা লাগে সব কিছু দিয়ে যায়, এক্সট্রা আর উল্টো আমার হাত খরচের টাকাও আমার ননাস এসে দিয়ে যায়। তো তারা তাদের পক্ষ থেকে খুবই ভালো আছে। তো আমার শ্বশুর তো এরকম বলছে যে তার যে বাড়ি ওইটা আমার শ্বশুরের নামে, বলছে আমি এটা মরার আগে আমার নাতির নামে দিয়ে যাব, ও থাক, ও রাস্তায় রাস্তায় ঘুরুক আর ওই মেয়েকে নিয়ে থাক। তো আমি এই বিষয়ে কিছুই বলি নাই, তাদের খুশি, তাদের শত হোক, ছেলের চেয়ে তো আর নাতি বেশি হবে না, একটা সময় হয়তো ছেলের জন্য ভালোবাসাটা জাগবে। তো আমি তাদের বাড়িতে আর তেমন যাই নাই, তারা আসে আমাদের বাড়িতে মাঝে মাঝে থেকেও যায়, নাতির সাথে খেলাধুলা করে, বাট আমি আর কখনো যাই নাই আর কখনো যাবও না। যদি সে মানে কেন জানি আমার কোথাও একটা মনে হয় যে আমার হাজব্যান্ড ওই মেয়েটাকে ছেড়ে আমার কাছে কোনো একদিন চলে আসবে। তো আমি যেহেতু সিগনেচারটা করি নাই, হয়তো আমার ডিভোর্সটা হয় নাই, আমি আবার সে যদি আমাকে সেধে নিয়ে যায় আমি তার সংসারে আবার ফিরবো ওই মেয়েটাকে ছেড়ে আসলে। বাট মানে দোটানা সংসার আমি করব না এরকম। আর যদি সে কখনো ফিরে না আসে আর আমাকে ফিরাতে না চায়, তাহলে আমি আমার ছেলেটাকে নিয়ে সারা জীবন কাটাই দিতে চাই। তো এটাই ছিল গল্পটা। আসলে এটা গল্প কি বলবো, এটা হচ্ছে আমাদের সমাজের একটা বাস্তব চিত্র। কিভাবে একটা মানুষ পারে যে বউ বাচ্চাকে রেখে অন্য কোথাও মানে পরে বিয়ে করছে, ওই মেয়েটার কাছে চলে গেল সে, আর এখান থেকে হচ্ছে তার মানে এই বউকে ছাড়তে বলতেছে। ওই মেয়ে কত বড় সাহস আর কত বড় বেয়াদব হইলে মানে প্রথম বউকে ছেড়ে তাকে নিয়ে থাকতে বলে। আল্লাহ হেদায়েত দান করুক। তো আমি হচ্ছে পরকীয়ার গল্প বলাটা একদমই ছেড়ে দিছিলাম, আমাকে নিয়ে একটা মানে বাজে কথা উঠে গেছিলো। যারা স্টোরি নিয়ে কাজ করে তারা অনেকেই বলছে যে আমি নাকি পরকীয়ার গল্প বিক্রি করে আমার মানে টাকা কামাইতেছি। এই কথাটা আমার কাছে এত নোংরা লাগছে যে আমি পরকীয়ার গল্প বলবো না বললেই চলে এরকম মানে রেখে দিছিলাম। তো আমার কাছে এরকম অনেক গল্প আপুরা পাঠাইছে, আমি বলি নাই কখনো যে না এই গল্পগুলো আমি আর বলতে চাই না। বাট যেই সময় উপযোগী আসলে এমন একটা দুর্ঘটনা কালকে আমাদের বাংলাদেশে ঘটে গেল এই পরকীয়া নিয়ে, তাই ভাবলাম হচ্ছে গল্পটা আজকে শেয়ার করি।
তো এরকম আলভি আমাদের সমাজে অহরহ মানে প্রত্যেকটা ঘরে ঘরে হয়তো বা আছে আজকের যুগে। এই দিনটাতে এসে মানুষ এই নোংরামিটায় কেন জড়ায় জানি না, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আলভির বাচ্চাটার জন্য আমার খুবই কষ্ট হইতেছিল। তো এরকম ডিসিশন না নিলেও পারতো আলভির বউ। যাই হোক, যার যার আসলে যার যার যে যে জায়গাটায় থাকে সে আসলে ওই জায়গাটার বলতে পারে যে ওই পেইনটা কতটুকু। আমরা দেখি দূর থেকে এটা না করতে পারতো বা এটা কেন করলো, বাট যে করছে সেই ওই ততটুকু পেইন হয়তো বা ফিল করছে যেটা সে নিতে পারে নাই। আল্লাহ আলভির সাথে যে মেয়েটা কি যেন নাম, তিথি, ওই মেয়েটাকে আল্লাহ হেদায়েত দান করুক, ওর বিচার যেন আল্লাহ করে, এটা আমি বলি। বিবাহিত জেনেও একটা ছেলের সাথে কিভাবে এই নোংরামি করে বা প্রেম করে ঘুরে বেড়ায়। যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবা কমেন্ট করে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর যারা ইউটিউবে ভিডিও নিয়ে যে আপু ভিডিও দিচ্ছ না কেন, আসলে আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি ইউটিউবের ভিডিওটা পোস্ট করতে পারতেছিলাম না। এখন আশা করি যে সমস্যাটা ঠিক করতে পারছি একটু, কারণ যেহেতু রোজা রেখে ঢাকায় বসুন্ধরাতে যাওয়া হচ্ছে না, নতুন ফোনও নিতে পারতেছি না, মানে সব কিছু মিলেমিশে একটু গোলমেলে হয়ে গেছে। তো এই কারণে ভিডিওটা পোস্ট করতে একটু সময় লাগতেছে। তো তোমরা একটু ধৈর্য ধরো, আশা করি পেয়ে যাবা গল্পটা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।